রিসার্চ করা শিক্ষক কই? ডাক্তারদের মধ্যে তো খালি প্রাইভেট ট্রিপে ব্যস্ত। সাধারণকে ধোঁকা দিতে পারি না, আপনাদেরকে ধোঁকা দিতে পারি না, কিন্তু যত বেশি ধোঁকা দিতে পারি তত বেশি আমাদের আয় হয়। তিনটা সমাধান করেন আপনারা যারা বিজ্ঞ আছেন, অল প্রবলেম উইল বি সলভড। বাংলাদেশের অর্থনীতিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি বানায় ভাইয়া। আপনারা যে পরিমাণ অর্থ নেন, আমার এই তো 10টা ছেলেকে পড়াইতে পারে ঢাকা ইউনিভার্সিটিতে। কে করবে? আপনারা তো অনেক ইউনিভার্সিটি আপনারা ট্রিপ মারেন, একতলা বিল্ডিং এ 6টা ইউনিভার্সিটি এই ঢাকা শহরে আছে। এইগুলো নিয়ে স্যার আপনারা বলেন না। ইউনিভার্সিটির শিক্ষকরা রিসার্চ করবেন, আমার ছাত্রনেতা বলে গেলেন। রিসার্চ করা শিক্ষক কই? ডাক্তারদের মধ্যে তো খালি প্রাইভেট ট্রিপে ব্যস্ত, কনসালটেন্সি। আর ছাত্ররা লিখে দিবে, ওনারা শিল মারবেন, কনসালটেন্সি লিখবে কি আইটিসি থেকে নিয়ে আসো, নাহলে তোমার ডিগ্রিতে নাম্বার পাবো না। এগুলো করাপশন হয় না? অ্যাসালম কাকে দিয়ে লুটছে? অ্যাসালমের কোম্পানিতে অন্তত 50টা আইবি আছে। এই আমার ঢাকা ইউনিভার্সিটি চার্টার্ড অ্যাকাউন্ট আছে ডজন খানে। এই আমার এখানে আনুল স্যারের স্কুলে পড়া বসুন্ধরা গ্রুপে কয়জন দেখেন তো চাকরি করে? আমার জেনারেল কতগুলা দারোয়ানগিরি করে দেখেন। আমার তো আছেন, আপনার ওখানে আছেন। কাজে এইগুলো নিজে করতে হবে। আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, যেহেতু রাজনীতি করি, আমরা বলে কোনো কিছু জানি না, কিন্তু সব জায়গায় চাপা মারতে পারি। এটা হলো আমাদের খুব একটা রপ্ত করতে হয়। না হলে সাধারণকে ধোঁকা দিতে পারি না, আপনাদেরকে ধোঁকা দিতে পারি না, কিন্তু যত বেশি ধোঁকা দিতে পারি তত বেশি আমাদের আয় হয়। আমাদের সমস্যা খুব বেশি না, আমাদের অর্থনৈতিক সমস্যা খুব বেশি না। তিনটি কথা আমার স্যারে যে এত 1 ঘন্টা লেকচার দিলেন, তিনটি কথা। বাংলাদেশের অর্থনীতির মূল সমস্যা সম্পদের অভাব নয়। মূল সমস্যা হলো স্যার যেটা বলছেন দুর্বল প্রতিষ্ঠান। সমস্যা হলো ভুল প্রণোদনা। 1986-87 সালে একটা প্রাইমারি স্কুল করেছিলাম আমার গ্রামে, ব্রেকফাস্ট স্কুল, ইংলিশ লার্নিং। 3 বছর পরে চালাতে পারি নাই। টিচাররা বলে স্যার বাচ্চারা ডিম খায় না, মুরগি খায় না। আর যাওয়ার সময় টিচারের ব্যাগে ডিম পাওয়া যায়, মুরগি পাওয়া যায়, বাচ্চারা খায় না। স্যার এবার মুরগি ডিম খায় না। 3 বছর চালাইছি স্যার। 87-89 আপনার বয়স হয়েছে কেন এই গ্রামে? কারণ ইংরেজি পড়াবো। আমেরিকা এমবিসিতে কাজ করি, কনসালটেন্সি। আমেরিকানরা বলছে 90 সন থেকে না 80 সন থেকে তারা লটারিতে লোক নেবে। ডিবি নাম শুনছেন না? ওই ডিবিতে লোক নেবে। 4 বছর আগে থেকে আমি জানি। তখন আমি স্কুল করছি, বাচ্চাদের ইংলিশ শিখায় ওই ডিবি ধরতে পারি না, একটা পড়াতে পারি না। আর 3 নম্বর সমস্যা হলো অদক্ষ সম্পদ বন্টন। তিনটা সমাধান করেন আপনারা যারা বিজ্ঞ আছেন, অল প্রবলেম উইল বি সলভড। আমাদের শ্রমশক্তি আছে, উদ্যোক্তা আছে, বড় আভ্যন্তরীণ বাজার আছে এবং গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানও আছে। কিন্তু ব্যাংক ঋণ, সরকারি অর্থ, জমি ও বিনিয়োগ সবসময় সবচেয়ে দক্ষ, সৎ, উৎপাদনশীল ব্যক্তি বা খাতে যায় না। যেটা ফাইট করে যাচ্ছে না মানুষ আর গত 30 বছর ধরে শেয়ার মার্কেট দাঁড় করাতে পারেন না। ফলে দেশের সম্ভাবনা আছে, কিন্তু সে সম্ভাবনা পূর্ণ উৎপাদন, কর্মসংস্থান, সমৃদ্ধিতে রূপ নেয় না, যেটা আমরা এই গত 50 দেখে আসতেছি। এই মৌলিক দুর্বলতার 4টি বড় ফল আমরা দেখতে পাই। একটি হলো প্রথমত উৎপাদনশীলতা কম, যার ফলে আমার স্যারের কথা মতো শিক্ষা, দক্ষতা, প্রযুক্তি, গবেষণা এবং শিল্পের চাহিদার মধ্যে কার্যকর সংযোগ গড়ে উঠে নাই। ফলে শ্রমের সংখ্যা বাড়লেও শ্রমের অর্থনীতির মূল্য প্রত্যাশিত হারে বাড়ছে না। দ্বিতীয়ত রপ্তানি ভিত্তি অত্যন্ত সংকীর্ণ। তৈরি পোশাক বাংলাদেশের বড় সাফল্য, কিন্তু একটি খাতের উপর অতিরিক্ত নির্ভরতা অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে। আমদানি নিজে সমস্যা নয়, সমস্যা হলো আমদানির বিপরীতে পর্যাপ্ত উচ্চ মূল্যে পণ্য ও সেবা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে না পারা। যদি ইম্পোর্ট মূল্য বেশি হয়, ভ্যালু এডিশন হবে না। ভ্যালু এডিশন না হলে আমার রপ্তানি করে আমার কোনো বেনিফিট আসবে না। তৃতীয়ত যেটা আপনারা বলেছেন, ব্যাংকিং ও আর্থিক খাতে শৃঙ্খলার ঘাটতি। যে কথাটা বলে আসছেন, নন পারফর্মিং লোন এভরিথিং, ইট ইজ দ্য consequential of our failure.